অভ্যাস এমন এক জিনিস যা একদিনে হয় না, কিন্তু কিছু মানুষ অভ্যাসের দাস হয় নিজের ইচ্ছে, এবং কিছু মানুষ হয় পরিস্থিতির চাপে। তবে নিজেকে এমন কোনো অভ্যাসের দাস করবেন না যাতে পরবর্তীকালে সেটা থেকে বের হতে পারেন না। শুনতে চলেছেন আমাদের আজকের গল্প, একাকিত্ব। গল্পটি লেখনে আছেন বর্ণিতা। গল্প পাঠে আমি সুব্রত এবং সহযোগিতায় এডিটিংয়ে রয়েছেন পঙ্কজ এবং বিল্টু। শহরের কাছাকাছি একটা বাড়ি। জায়গাটা গ্রাম্য নয়, আবার শহরও নয়। এমনই একটা কম জনগণতিপূর্ণ স্থানে রয়েছে সতীশচন্দ্রের বাড়িটা। তিনি রেলওয়েতে কর্মী। 6 মাস অন্তর অন্তর তিনি একবার বাড়িতে আসেন, এবং ওনার স্ত্রী এবং 6 বছরের একটা ছেলে নিয়ে সেই বাড়িতে থাকেন। সংসারে কোনো জিনিসেরই অভাব ছিল না সীমা দেবীর। তবে একটা জিনিসের অভাব তিনি বরাবরই বুঝতেন, সেটা হচ্ছে ওনার স্বামীর ভালোবাসা। 6 বছরের সেই ছেলেটাকে নিয়ে দিনটা হই হুল্লোড় আর চিৎকার চেঁচামেচিতে কাটলেও একটা সময় আসতো যখন উনি ওনার স্বামীকেই খুব বেশি মনে করতেন। সতীশবাবু রেলওয়েতে বড় পদের কর্মী হওয়ায় সবসময় খুব চাপের মধ্যেই থাকতে হতো। স্ত্রী এবং ছেলেকে সারাদিনে 8 ঘন্টা সময়ও তিনি ভালোভাবে দিতে পারতেন না। 2-3 দিনে 10 মিনিটের জন্য তিনি ফোন করতেন। এইভাবেই সীমা দেবীর দিনকাল কাটছিল। একদিন এরকমই কাজের চাপের মধ্যে ছিলেন সতীশবাবু। তখনই হঠাৎ সতীশবাবুর ফোনটা বেজে উঠল। ফোনটা ওনার স্ত্রীর ছিল, কিন্তু ব্যস্ততার জন্য উনি ফোনটা তুলতে পারেননি। তবে সীমা দেবীও সেদিন হার মানেননি। উনিও ফোনের উপর ফোন করেই যাচ্ছেন। শেষে বিরক্ত হয়ে সতীশবাবু ফোনটা বন্ধই করে দেন। রাত্র 10টায় উনি যখন রুমে ফিরে আসেন, তখন ওনার স্ত্রী এবং ছেলের কথা মনে পড়ে আজ ওনার স্ত্রী আজ এতবার ফোন করেছিলেন। তারপর তিনি তাড়াতাড়ি করেই ফোনটা ব্যাক করেন, কিন্তু সীমা দেবীর ফোনটা সুইচ অফ আসছিল। পরদিন সকালবেলাতেও সেই একই অবস্থা। ব্যাপারটা এবার সুবিধার ঠেকছে না। সতীশবাবু ঠিক দুপুরবেলা সতীশবাবুর মোবাইলে আরও একটা ফোন আসে, তবে ফোনটা অন্য একটা নম্বরে ছিল। সতীশদা বলছো নাকি? উত্তরে বলেন, হ্যাঁ, কিন্তু আপনি কে? তখন ফোনের ওপারে থাকা ব্যক্তিটা বলে ওঠে, আপনি আমাকে চিনতে পারবেন না, আমি আপনার প্রতিবেশী রঞ্জন। তখন সতীশবাবু বলেন, আচ্ছা আচ্ছা, বলুন রঞ্জনদা, কি মনে করে আজ আমাকে ফোন দিলেন? তখন রঞ্জনবাবু বললেন, সতীশদা, তুমি আজকালকের মধ্যেই বাড়িতে চলে আসো। তোমার স্ত্রীর শরীরটা প্রচণ্ড খারাপ। তুমি আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসো। লোকটির এরকম কথা শুনে সতীশবাবুর উত্তেজনা বেড়ে যায়, এবং তিনি সেদিনই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তিনি বাড়িতে পৌঁছাতেই তিনি দেখতে পান ওনার শ্বশুর, শাশুড়ি এবং সমস্ত আত্মীয় পরিজন তার বাড়িতে বসে আছে, এবং পুরোহিত মন্ত্রপাঠ করছে, আর তার ছেলে বসে বসে কাঁদছে। এই দৃশ্য দেখে সতীশবাবুর পায়ের নিচে মাটি চলে যায়। ওনার পায়ের কবজি শক্তি যেন নিঃসাড় হয়ে যায়। তার ছেলে তাকে দেখে দৌড়ে তার কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। বাবা বাবা, ওই কাকুগুলি খুব খারাপ। মাকে বিছনা শুয়ে ওরা কোথায় নিয়ে গেছে। সাথে দাদু ও দিদন ছিল। ওরা সবাই মাকে ঘুমের মধ্যে কোথায় তুলে নিয়ে গেছে। আমার মাকে ফিরিয়ে আনো। এই বলে সেই ছোট বাচ্চাটা কাঁদতে থাকে। সতীশবাবুর বাচ্চার কথা শুনে উনি এক তীব্র বেদনার কষ্টে চিৎকার করে ওঠেন। সীমাদেবীর শ্রাদ্ধ শান্তি শেষ হয় এবং সবাই যে যার ঘরে চলে যায়।
সতীশবাবু সীমাদেবীর রুমে ঢুকতেই উনি একটা জিনিস উপলব্ধি করলেন। ঘরের সমস্ত জিনিসপত্রগুলো এলোমেলো করা ছিল, যেন উনি খুব কষ্টের মধ্যে দিকে নিজের প্রাণটা ত্যাগ করেছেন। এইভাবে সমস্ত জিনিস দেখতে দেখতে হঠাৎ তার চোখ পড়ে বিছানার নিচে একটা সাদা কাগজের উপর, এবং সেই কাগজটা খুলতেই উনি কিছু স্বীকারোক্তি দেখতে পান। সেই চিঠিটাতে লেখা ছিল তার স্বামীর প্রতি কিছু রাগ, অভিমান এবং ভালোবাসার কথা। তবে এটার মধ্যে বারবার উক্তি ছিল উনি বড্ড একা অনুভব করতেন। চিঠিটা পড়ে সতীশবাবুর দু চোখে জল চলে আসে এবং তিনি নিজে থেকে সিদ্ধান্ত করেন যে এই বাড়িতে তিনি আর থাকতে পারবেন না, কারণ এই ঘরটার প্রতিটা কোণায় রয়েছে তার স্ত্রীর স্পর্শ। তাই তিনি সিদ্ধান্ত করেন তিনি ওনার ছেলেকে নিয়ে শহরে কোথাও চলে যাবেন। সতীশবাবু সেই বাড়িটা ছেড়ে যাওয়ার পর দিন থেকেই সেই বাড়িতেই তীব্র চিৎকার, কান্না, কখনো বা হাসির শব্দ শুনতে পায় আশেপাশের লোকজন। পরিত্যক্ত বাড়িটাকে এবার গ্রাস করেছে আগাছা আর ঝোপঝাড়ে। আর এই ঝোপঝাড়ের মধ্যে থাকা সেই পরিত্যক্ত বাড়িটা থেকে কখনো কখনো শোনা যায় খুব সুরেলু আর মিষ্টি কণ্ঠের শব্দ। এসো, এদিকে এসো, একটা কথা শুনে যাও। হ্যাঁ, তোমাকেই বলছি। এরকম শব্দ শুনে প্রথমে আশেপাশের কয়েকজন লোক সেই পরিত্যক্ত বাড়িটাতে যায়। তবে আশ্চর্যের ব্যাপার, সেই মানুষগুলো আর কখনো ফিরে আসে না। তাই আশেপাশের মানুষজন সেই বাড়িটাকে প্রেতাত্মার বাড়ি বলে আখ্যা দিয়েছেন। এইভাবে 10 বছর কেটে যায়। 10 বছর পর সতীশবাবু আবারও সেই পরিত্যক্ত জায়গাটাতে আসেন। এবার তিনি এসেছিলেন সেই পরিত্যক্ত জায়গাটাকে বিক্রি করতে। তিনি এই গ্রামেরই একটা বাড়িতে কটা দিন থাকার জন্য অনুরোধ করেন। গ্রাম্য মানুষ তাকে চেনে বলে কটা দিন থাকার জন্য অনুমতি দেয়, এবং তিনি একটা পার্টিও জোগাড় করেন সেই জায়গাটা বিক্রি করার জন্য। লোকটা সেদিন দুপুরবেলাতেই সেই জায়গাটা দেখার জন্য আসার কথা ছিল, কিন্তু দুপুর গড়িয়ে বিকাল হলো এবং বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, সেই লোকটার কোনো পাত্তা নেই। কিন্তু হঠাৎ ভর সন্ধ্যাবেলা সেই লোকটা এসে হাজির হয়। চলুন সতীশবাবু, আমাকে জায়গাটা দেখিয়ে আনুন। আমার একটু কাজের চাপের জন্য আসতে দেরি হয়ে গেল। তখন সতীশবাবু বলেন, দেখুন মশাই, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, কাল না হয় আপনি একবার আসবেন। তখন সেই লোকটি জেদ করে সেই জায়গাটায় যাওয়ার জন্য। না মশাই, কাল সকালবেলা আমাকে অন্য জায়গায় যেতে হবে। তারপর সতীশবাবু চিন্তা করেন, এখন যদি লোকটার সাথে না যাওয়া যায় তাহলে ডিলটাই ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই ওনার অনিচ্ছা সত্ত্বেও সেই লোকটির সাথে সেই জায়গাটায় যেতে হয়। অবশেষে তারা দুজন সেই বাড়ির দিকে যায় এবং কিছুক্ষণ হাঁটার পর তারা সেই জায়গাতে গিয়ে পৌঁছায়। এবার সেই ব্যক্তি বলে ওঠে, সীমানাটা তো দেখালেন, এবার চলুন ভিতরটা দেখে আসি। তখন সতীশবাবু বললেন, এই ভোর সন্ধ্যাবেলায় কিছুই ভালো করে দেখা যাচ্ছে না, এই ঝোপঝাড়ের ভেতর দিয়ে কিভাবে যাব? আমি তো বললাম এই ঝোপঝাড়ের ভিতরে আমার পরিত্যক্ত বাড়িটাই শুধু রয়েছে, এখানে গিয়ে আর কি করবেন? এবার সেই খদ্দেরটা জিদ ধরল, না, তাকে সেই জায়গাটায় যেতেই হবে, নয়তো সে ডিলটা ক্যান্সেলই করে দেবে। এবার সতীশবাবু বাধ্য হয়ে সেই ঝোপঝাড় ঠেলে পরিত্যক্ত বাড়িটার মধ্যে যান, এবং সেখানে যেতেই একেবারে তিনি চমকে যান। 10 বছর ধরে পড়ে থাকা সেই পরিত্যক্ত বাড়িটা আগাছার মধ্যে রয়েছে লুকিয়ে, তবে সেই বাড়িটা ঝকঝক করছে, যেন কেউ খুব যত্ন করে সেই বাড়িটাকে রেখেছে। তারা দুজনই সেই পরিত্যক্ত বাড়িটার সামনে গিয়ে পৌঁছাতেই হঠাৎ শুরু হয়ে যায় পাগলের মতো হাসি। তুমি এসেছো প্রিয়, আজ আমার অপেক্ষা শেষ। তখন সতীশবাবু মাথাটা ঘুরিয়ে পিছন দিকে তাকিয়ে দেখেন তার সাথে আসা সেই লোকটা আর কেউ নয়, তার স্ত্রীর আত্মা। সেই আত্মা হাসতে হাসতে তাকে পাগলের মতো বলে ওঠে, কত বছর ধরে
তখন সতীশবাবু ভয়ে আর কাঁদো কাঁদো গলায় বলে ওঠেন, এটা সম্ভব নয়, তুমি এখন এই জগতের আর কেউ নয়, তুমি আর আমি এখন ভিন্ন, আমাকে যেতে দাও। তখন সেই প্রেতাত্মাটা বলে ওঠে, না, কখনো না। তাহলে তুমিও আমার জগতে চলে এসো। এই বলে সেই প্রেতাত্মার চুলগুলো তাকে জকড়ে ধরে এবং তার হাতের ধারালো নখগুলো আরও বিশাল হয়ে ওঠে, আর সে এক পা করে এগিয়ে আসে সতীশবাবুর দিকে। হঠাৎ আশেপাশের লোকজন আবারও একটা তীব্র চিৎকার শুনতে পায়। তারপরই সেই পরিত্যক্ত বাড়িটা চিরতরের জন্য নিস্তব্ধ হয়ে যায়। আর কখনো সেই গ্রামের মানুষজন সেই বাড়ি থেকে কোনো ভিন্ন শব্দ বা চিৎকার চেঁচামেচির শব্দ পায় না। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প একাকিত্ব। গল্পটি লেখনে বর্ণিতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।